नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिला कांग्रेस कार्यालय बहरामपुर में लोकसभा में कांग्रेस के नेता और पश्चिम बंगाल कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी ने एक प्रेस कॉन्फ्रेंस को संबोधित किया। इस दौरान उन्होंने क्या कहा, आइए सुनते हैं। ব্যাপারটা কাল আপনারা শুনেছেন যে নাগরিক আইন সিএএ তার রুলস নোটিফিকেশন হয়েছে, অর্থাৎ তার নিয়ম প্রকাশ করা হচ্ছে। নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে আজ থেকে প্রায় 5 বছর আগে 2019 সালের সম্ভবত 11 ডিসেম্বর পাস হয়েছিল। সেদিন তৃণমূল দলের 8 জন এমপি যখন ভারতবর্ষের পার্লামেন্টে এই আইন পাস হয়, যখন আমরা এই আইন পাশের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম, তখন 8 জন তৃণমূলের এমপি অজ্ঞাত কারণে সেই ভোটে অংশগ্রহণ করল না। রাজ্যসভায় সেখানেও তৃণমূলের এমপি যে অনেক টাকার মালিক, যার প্লেন আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সেও অংশগ্রহণ করল না। এবার প্রশ্ন, আমরা কেন বিরোধিতা করেছিলাম? আমরা বিরোধিতা এই জন্য করিনি যে ভারতবর্ষে কেউ অত্যাচারিত হয়ে এলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে কোনো অমুসলিম অত্যাচারিত হয়ে এলে তাকে কোনোভাবেই নাগরিকত্ব দেওয়া উচিত নয়, এই কথাটা আমরা বলতে চাইনি। আমরা বলতে চেয়েছিলাম যে এটা বিশেষ ধর্মের বিরুদ্ধে কেন তাকে লক্ষ্য করে এই নাগরিক আইন আনা হচ্ছে। এটাকে বলে টার্গেটেড লেজিসলেশন, অর্থাৎ শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তাদেরকে নাগরিকত্ব দেব না, বাকি সকলকে নাগরিকত্ব দেব, এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার অধিকার হিন্দু মুসলমান উভয়ের আছে। তার জন্য নির্দিষ্ট আইন আছে। 1955 সালের নাগরিক আইন আছে, আরও অনেক আইন আছে। ভারতবর্ষের যে সংবিধান, সেখানে 5 আর্টিকেল থেকে 11 আর্টিকেল, 5-6টা আর্টিকেল আছে শুধুমাত্র এই নাগরিকত্ব বিষয়টাকে পরিষ্কার করার জন্য। এই ভারতবর্ষে আমরা 4টে পদ্ধতিতে নাগরিকত্ব পাই। একটা জন্মসূত্রে, একটা বংশসূত্রে, একটা থাকার সূত্রে, আরেকটা রেজিস্ট্রেশনের দৌলতে, যাকে বলা হয় বার্থ, ডিসেন্ট, ন্যাচারালাইজেশন অ্যান্ড রেজিস্ট্রেশন। যে কেউ পেতে পারে। স্বাধীনতার সময় এইগুলোকে করা হয়েছিল এই কারণে, যাতে অন্য দেশ থেকে কোনো কারণে যদি মানুষ ভারতবর্ষে আসতে চায় কোনো অত্যাচারের শিকার হয়ে, তাহলে তাকে আইনি পদ্ধতিতে এখানকার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা চলছে, কোনো অসুবিধা নেই কোথাও। আজকের সরকার এই নাগরিকত্ব আইনের নামে ভারতবর্ষের মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজনের রাজনীতি তৈরি করল, যার কোনো প্রয়োজন ছিল না। সরকারের নিজের ব্যাখ্যা অনুযায়ী, সরকারের নিজের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী তাদের আনা নাগরিকত্ব আইন মানুষের উপকার করতে পারেনি। 2021 সালে ভারতবর্ষের পার্লামেন্টে প্রশ্ন করা হয়েছিল সরকারকে যে নাগরিক আইন পাশের পর কতজন অমুসলিম তাদেরকে ভারতবর্ষের সরকার নাগরিকত্ব দিয়েছে নাগরিক আইন তার নিয়ম অনুযায়ী। সরকার যে আইনটা এনেছে
সেই আইনের সুবিধা কজন অমুসলিম পেয়েছে তার তালিকায় যখন সরকার পার্লামেন্টে পেশ করে তখন দেখা যাচ্ছে মাত্র 1414 জনকে এই সুযোগ দেওয়া হয়েছে। সরকার একদিকে বলছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন, কারণ তাদের অন্য কোনো দেশ নেই। তা যদি হয় তাহলে মাত্র 1414 জনকে কি করে নাগরিকত্ব দেওয়া হলো? এবং শুধু তাই নয়, এই 1414 জন যে অমুসলমান নাগরিকত্ব পেল, তারা কিন্তু কেউ নাগরিক আইন যেটা এই সরকার এনেছে সেই নাগরিক আইনের সুবাদে পায়নি। তারা কিন্তু 1955 সালের কংগ্রেসের আমলে তৈরি হওয়া যে নাগরিক আইন, সেই নাগরিক আইনের দৌলতে সেই 1414 জন নাগরিকত্ব পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন নাগরিকত্ব আইন নামে মানুষকে যা বোঝানো হয় বাস্তব তার সম্পূর্ণ উল্টো। ভারতবর্ষের পার্লামেন্টে আমি এই বিতর্কে অংশগ্রহণ করেছিলাম। আমি তাকে বলেছিলাম যে আপনাদের কাছে এখন পর্যন্ত যে নাগরিকত্ব পাওয়ার যে দরখাস্ত আছে সেই দরখাস্তের সংখ্যা 31,000। 31,000 শুধুমাত্র দরখাস্তের সংখ্যা। তাহলে আপনি কোটি কোটি নাগরিকত্বের কথা কি করে বলেন? প্লাস এই 31,000 নাগরিকত্বকে মানুষকে নাগরিকত্ব দিতে গেলে নতুন কোনো আইনের কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষে যা প্রচলিত আইন সেই আইনে আরামসে দেওয়া যায়। আরামসে মানে আরামসে দেওয়া যায়। খামোখা বিভাজন রাজনীতি করার জন্য এই ধরনের একটা ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করে আমরা মুসলমানদের দিব না, বাকি সবাইকে দিব, অর্থাৎ মুসলমান তারা অত্যাচারিত হয়ে এলেও তাদেরকে আমি জায়গা দিব না, ঢুকিয়ে দিলাম যে মুসলমানদের দেওয়া হবে না। এটার মধ্যে দিয়ে বার্তা কি? এই আইনটা হিন্দুদের জন্য করা হচ্ছে। এটা এক ধরনের সংকীর্ণতা। অত্যাচারিত অত্যাচারিত যে কোনো কারণে মানুষ অত্যাচারিত হতে পারে। যুগ যুগ ধরে ভারতবর্ষ আমাদের দেশ সেইভাবে বড় হয়েছে। রবীন্দ্রনাথ এই দেশকেই এই মহামানবের সাগর তীরে বলেছে। মহামানবের সাগর তীরে এই দেশকেই বলেছে। তো স্বাভাবিকভাবেই নাগরিকত্ব আইন নিয়ে নির্বাচনের বাজারে বিজেপি আর সেইটাকে সামনে রেখে নির্বাচনের বাজারে মমতা ব্যানার্জি, এই দুই দল এর আগেও রাজনীতি করেছে 2021 সালের ভোটে। এই 2021 সালের ভোট নাগরিক আইন আর এনআরসি নিয়ে হয়ে গেল। 21 সালের পর আমরা হারলাম, কিন্তু আমি যেখানেই বক্তৃতা করেছি সেখানেই বলেছি নাগরিক আইন বা এনআরসি এখন ঘুমিয়ে গেল। ভোট হয়ে গেল, মোদি নাগরিক আইন আর এনআরসি নিয়ে দিল্লি চলে গেল, আর দিদি নাগরিক আইন আর এনআরসি নিয়ে কালীঘাট চলে গেল। এখন নাগরিক আইন আর এনআরসি ঘুমাবে। ঘুমাবে মানে পার্মানেন্ট ঘুম নয়, ঘুম থেকে উঠবে কবে? যখন আবার লোকসভার ভোট আসবে। দেখুন, আমি যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা সত্যি হয়ে আজ লোকসভা ভোটের আগে আবার সেই নাগরিক আইন আর এনআরসির রাজনীতি এই বাংলায় শুরু করার চেষ্টা হচ্ছে। আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু করার চেষ্টা করা হচ্ছে। এই রাজনীতি যত তীব্র হবে তত মানুষের মূল সমস্যা থেকে চোখ নজর সরে যাবে। মানুষের বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, শিল্প, অত্যাচার, দুর্নীতি, লুট সব কিছু দূরে সরে যাবে। বাজারে কিন্তু দিদি আর মোদি চাইছে নাগরিক আইন আর এনআরসি নিয়ে নতুন করে জল্পনা শুরু হোক। আমাদের কথা হয়তো মিডিয়া বলবে না, কারণ মিডিয়ার কোনো রকম উদ্দেশ্য থাকতে পারে, চাপ থাকতে পারে, তাই আমরা বললেও মিডিয়া আমাদের কথা বলবে না। আমি এই নাগরিক আইন যখন আসে 2016 সালে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল, আমি সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির একজন মেম্বার ছিলাম, যেখানে গুটি কয়েক এমপিরা আমরা এটা নিয়ে চর্চা করেছিলাম। সেখানে আমার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এটার প্রতিবাদ দেওয়া আছে। এগুলো পাবলিক ডকুমেন্ট, যে কেউ খুঁজে পেতে পারে। তাই স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের মানুষকে, সেই সঙ্গে সঙ্গে বাংলার মানুষকে বলবো, অযথা কিন্তু বিভ্রান্ত হবেন না। আমরা আছি,
আমি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমি আধার কার্ডকে সংশোধনের কাজ করিয়েছি। এই যে পোর্টালে কথা বলছে, পোর্টালে কি লেখা থাকবে এখন পর্যন্ত সরকার বলেনি। কি বলছে? পোর্টাল মাধ্যমে সরকারকে আবেদন করা যাবে, সেই নিয়মকানুন পরে জানাবে। অর্থাৎ এখনই এটা আধা সেদ্ধ, আধা ভাজা, আধা গলা। আমি অধীর চৌধুরী মুর্শিদাবাদের মানুষকে বলছি, আমরা কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে প্রয়োজন হলে আমাদের লোকদের দিয়ে পোর্টাল বসিয়ে আপনাদের সমস্ত দরখাস্ত আমরা করিয়ে দেব। আপনারা ভরসা রাখবেন, মানুষকে বিভ্রান্ত করি না, মিথ্যা বলি না, ভরসা রাখবেন। 2021-এর নির্বাচন, যে নির্বাচন মানুষের জন্য হয়নি, সেই নির্বাচনে ধর্মীয় বিভাজন হয়েছিল। সেই ধর্মীয় বিভাজন বাংলার রাজনীতিতে, বাংলা নির্বাচনে যেন না হয়, মুর্শিদাবাদ এবং বাংলার মানুষের কাছে এটা আমার আবেদন থাকবে আজকের এই রমজানের প্রথম দিনে।